নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আইএসএল, আমি ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল, ভারতের ক্রীড়া ব্যবস্থা বরাবরই সেটা শুধু এই আমলেই নয়, গোড়া থেকেই রাজনৈতিক যারা ক্ষমতায় এসছে কেন্দ্রে, তারাই জীবনে কোনোদিন হয়তো ফুটবলে বা পা ছোঁয়ায়নি, কোনোদিন হয়তো ব্যাডমিন্টনের র্যাকেট ধরেনি, ব্যাডমিন্টনটা কী জিনিস হয়তো জানেই না। ক্রিকেটও তাই, কোনোদিন ক্রিকেট মাঠেও কোনোদিন পা পড়েছে কিনা সন্দেহ আছে এইসব নেতা নেত্রীদের। ক্রিকেটটাও ঠিকমতো বোঝে কিনা, আর ফুটবলের কথা ছেড়েই দিলাম। এরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ক্রীড়া প্রশাসক হিসেবে ক্ষমতার বলে হোক, প্রভাবের বলে হোক ক্ষমতা দখল করে। আর যেটা হয় তাই হয়, খেলার মধ্যে রাজনীতি ঢুকিয়ে দেয়, আর সেই খেলাটা 12টা বেজে যায়। এর ফলে কি হয়, প্রকৃত ভালো খেলোয়াড় জাতীয় টিমে হোক বা রাজ্য টিমে হোক যে কোনো ব্যাপারে সুযোগ হারায়, কারণ তার তো প্রভাব প্রতিপত্তি নেই, অর্থাৎ তার যোগ্যতা 150%। আর যে অযোগ্য, যে জীবনে তার পারফরমেন্স কখনো জাতীয় দলে বা কোনো ইন্ডিয়া টিমে আসতে পারবেন না, সে রাজ্য টিমের হোক, যে কোনো খেলার কথা বলছি আমি, তাকে ওই প্রভাবশালী ব্যক্তির যেহেতু সে খুব ঘনিষ্ঠ, তাকে জাতীয় দলের যে কোনো খেলার টিমে ঢুকিয়ে দেওয়া হয়, আর ফল যা হবার তাই হলো। তাই যারা প্রকৃত খেলে এসছে ভারতীয় জাতীয় দলে, যে আমি বিভিন্ন খেলার কথাই বলছি, তাদেরকেই সিলেক্ট করা উচিত। সে ফুটবল হোক, ব্যাডমিন্টন হোক, কুস্তি হোক, অ্যাথলেটিক্স হোক, ফুটবল হোক, ক্রিকেট হোক, হোয়াট এভার। এই কথাটা বললাম এই জন্য, 2025 সালে ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল, ভারতের প্রথম তো ইন্ডিয়ান লিগ ছিল, আই লিগ, তারপরে তো মোটামুটি ওই আমাদের মুকেশ আম্বানি অর্থের জোরে হোক, প্রভাব প্রতিপত্তির জোরে হোক, তারই একটা শাখা সংগঠন এই ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল এর ক্ষমতাটা দখল করে। এটা তো স্বাভাবিক কথা, অর্থে যদি জোর থাকে, বলতে গেলে সারা দুনিয়াটা আপনার পায়ের কাছে চলে আসবে, যদি আপনি সেই ধরনের মিলিয়নার শিল্পপতি হন। সেটা মুকেশ আম্বানি দেখিয়ে দিয়েছে। তো এই যে এফএসডিএল, ওনার স্ত্রী নীতা আম্বানির তত্ত্বাবধানে এটা গঠিত হয়েছিল। এই সংস্থাটা কর্পোরেট একটা সংস্থা। তারা এত বছর, প্রায় 10-11 বছর এই আইএসএল ফুটবল লিগটা চালিয়ে এসেছে। আর একটা হাস্যস্কর ব্যাপার হচ্ছে, যে কোনো লিগে টাকার তো মানে কোটি কোটি টাকা উঠছে, যে কোটি টাকারও যোগ্য নয় সে কোটি টাকা পেয়ে যাচ্ছে, আর যে যোগ্য সে তো পাচ্ছেই ধরুন। এবং এই এই যে এফএসডিএল তার ক্ষমতার জোরে, বিশেষ করে তার অর্থের জোরে, সে এতদিন এত বছর সে প্রথম থেকে আইএসএল করে এসেছে। আর তার যে নিয়মটা, সেটা হচ্ছে যে কোনো রেলিগেশন থাকবে না। মানে ধরুন 14টা টিম খেলছে, কি 10টা টিম খেলছে, কি 15টা টিম খেলছে, ওই যে চ্যাম্পিয়ন হবে হবে, যে রানার্স হবে হবে, কিন্তু কেউ যে একদম তলানিতেই আছে সে বছর পর বছর সেই তলানি থাকা টিমটাই আইএসএল খেলবে। আর নতুন টিম যেহেতু রেলিগেশন নেই, যেহেতু অবনমন প্রথাটা নেই, এটা হাস্যস্কর প্রথা এতদিন চলে এসছে ইন্ডিয়ান লিগে, ফুটবল লিগে, আইএসএলে, অর্থাৎ সে একই টিম খেলছে। আর তারপরে যে সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, আই লিগ আছে, কি থার্ড ডিভিশন আছে, সেখান থেকে যারা চ্যাম্পিয়ন হচ্ছে তারাও তো আইএসএল খেলার ইচ্ছা প্রকাশ করে, যেহেতু এটা স্বঘোষিত ভারতের একটা সেরা ফুটবল লিগ। প্রচুর ভালো ভালো বিদেশিরা এখানে খেলে, কিন্তু ত্রুটিমুক্ত নয়। রেফারিং, জঘন্য রেফারিং। মাঝখানে তো এরকম কথা উঠেছিল যে প্রত্যেকটা রেফারির একটা লবি আছে, যে কোনো প্রদেশের কোনো টিমকে
সাপোর্ট করতে হবে আর ভালো টিম হারিয়ে দিতে হবে। এরকম আমি দেখেছি কলকাতার অনেক ফুটবল টিম, মোহনবাগান, ইস্টবেঙ্গল বিশেষ করে সাফারার হয়েছে। ন্যায্য পেনাল্টি ইস্টবেঙ্গল পায়নি, বা অন্যায্য পেনাল্টি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দিয়ে দেওয়া হয়েছে। অতএব জেতা ম্যাচ হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে বিগত 3-4 বছর ধরে। এরকম একটা দৃশ্যাবলী দেখে মোটামুটি মনে হয়েছে যে রেফারিরা একজোট হয়েছে যে কলকাতার টিমগুলোকে যেন তেন প্রকারে হারাতে হবে, আর বাকি যে টিমগুলো আছে তাদের মধ্যে থেকে চ্যাম্পিয়ন করতে হবে। এটা ধরাও পড়েছে। এখন তো ক্যামেরা তথ্য প্রযুক্তি জোরালো, মিডিয়া খুবই শক্তিশালী হয়েছে, ধরা পড়েছে। আচ্ছা, ভিসিআরটা তারা করতে পারেনি। এত টাকা, আপনি চিন্তা করুন, মুকেশ আম্বানির একটা শাখা সংগঠন কিন্তু এফএসডিএল, অর্থের অভাব নেই। তারা যে কোনো আপনার বলতে পারেন যে খেলা সম্প্রচারণ মোটা টাকা দিয়ে তারা স্টার বলুন, এদেরকে নিয়েছে, স্টার স্পোর্টস। তো এই যে স্টার স্পোর্টসকে মোটামুটি ভালো পয়সা দিয়ে, মোটা টাকা দিয়ে তাদেরকে সত্ত্ব দেওয়া হয়েছিল তারা টেলিকাস্ট করবে, ভারতীয় ক্রীড়াপ্রেমীরা খেলা দেখেছে। কিন্তু এই আইএসএল যখন তাদের হাতে ঘা পড়ল এফএসডিএল এর, যে তাদেরকে এত টাকা ভারতীয় ফুটবল সংস্থাকে দিতে হবে, দিয়েও এসেছে তারা, বেশ মোটা টাকা দেওয়া হয়েছে প্রত্যেক বছর। কিন্তু যখন বলা হলো যে রেলিগেশন হবে, যে টিম সবার শেষে থাকবে সে পরের ডিভিশনে নেমে যাবে, তার জায়গায় পরের ডিভিশনে যে খেলাগুলি থেকে যে চ্যাম্পিয়ন হয়েছে যে টিম, আই লিগের কথাই ধরুন, সে আইএসএল এ নতুন টিম হিসেবে, চ্যাম্পিয়ন টিম হিসেবে অন্তর্ভুক্তি হবে। বেঁকে বসেছে এফএসডিএল, হাতে ঘা পড়েছে, এটা তার ব্যবসা। মোটো ভারতের ফুটবলে কোনো উন্নতি হয়েছে বলে আমার মতো একজন মূর্খ লোক অন্তত এটা বোধগম্য হয়েছে। কি উন্নতিটা হয়েছে ভারতীয় ফুটবলের, আপনাদের কাছে প্রশ্নটা আমি রাখলাম। এবার এফএসডিএল হাত গুটিয়ে নিয়েছে, তারা আর এই আইএসএলটা টাকা দেবে না, বা আইএসএল এই কর্পোরেট যে সংস্থাটা এফএসডিএল, তারা আইএসএল তত্ত্বাবধানে থাকবে না। এটা পুরোপুরি দখল নিয়েছে, কোর্ট কাছারি প্রচুর হয়েছে। মানে 2026 সালে এতদিনে অন্তত আইএসএলটা, লিগটা অন্তত মাঝপথে শেষ হয়ে যায়, মাঝপথ পর্যন্ত চলে যাওয়ার কথা। এখন পর্যন্ত আইএসএল জট কাটেনি, বা আইএসএল ফুটবলটা আদৌ হবে কিনা সন্দেহ আছে। এই হচ্ছে আমাদের ভারতের ফুটবলের অবস্থা। আর ভারতীয় ফুটবলের যে আপনার ভারতীয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে সভাপতি, সে একজন প্রাক্তন নামকরা গোলকিপার, বাঙালি, পশ্চিমবঙ্গ থেকে তিনি কেন্দ্রীয় শাসক দলের একজন নেতা হিসেবে পরিচিত, কল্যাণ চৌবে। তার তত্ত্বাবধানে এই যে কাজগুলো হচ্ছে, এত বেনিয়ম হয়েছে খেলায় বিগত বছরগুলিতে, এত বাজে রেফারিং হয়েছে, ইচ্ছাকৃতভাবে পেনাল্টি দেওয়া হয়নি, ইচ্ছাকৃতভাবে কলকাতার টিমগুলোর বিরুদ্ধে, মোহনবাগান, ইস্টবেঙ্গল বিশেষ করে দেখা গেছে তাদের বিরুদ্ধে লাল কার্ড হওয়ার যোগ্যতাকে লাল কার্ড দেওয়া হয়েছে, আর বিপক্ষ টিমে যাদের প্লেয়ার সাংঘাতিক ফাউল করেছে, লাল কার্ড দেখার যোগ্য, তাকে কোনো কার্ডই দেখায়নি, অথবা লাল কার্ড দেখানোর পরিবর্তে হলুদ কার্ড দেখিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এইসব বিদ্বেষমূলক রেফারিং আমরা দেখেছি, এবং ওইসব রেফারি কী করে ওইসব জায়গায় পোস্টিং পেয়েছে খেলার জন্য বলতে পারবো না। এগুলো হচ্ছে এফএসডিএল এর অক্ষমতা, অদক্ষতা, অপদার্থতা, খেলার মানটা নষ্ট করে দিয়েছে, যার জন্য এইটা দেখে বোঝা গেছে যে যেন তেন প্রকারেণ কলকাতার টিমগুলোকে আইএসএল চ্যাম্পিয়ন করা যাবে না। যেন তেন প্রকারেণ একটা রেফারিং গোষ্ঠী এই ধরনের রেফারিংটা করেছে, যেগুলো খুব দৃষ্টিকটু লেগেছে মাঠে। যারা হয়তো ফুটবলটা বোঝেন, অনেক দর্শক হয়তো ফুটবল কোনো খেলেননি, হতে পারে, তাদের চোখে পর্যন্ত লেগেছে যে কলকাতার টিমগুলোকে যেন তেন প্রকারেণ বা বাজে রেফারিং করে, পক্ষপাতিত্বমূলক রেফারিং করে হারিয়ে দিতে হবে। তাই হয়েছে।
তো সেই জন্য যেগুলো বিশ্ব ফুটবলে উন্নত মানের ভিসিআর পদ্ধতি আছে, যে আদৌ সেটা গোল অতিক্রম করেছে কিনা, আদৌ গোলটা হয়েছে কিনা, কর্নার হয়েছে কিনা, বলটা মাঠের বাইরে গেছে কিনা, ফাউলটা সঠিক হয়েছে কিনা, হ্যান্ডবলটা ঠিকমতো হয়েছে, এগুলো দেখার জন্য উপযুক্ত মিডিয়ার ব্যবস্থা থাকে, ক্যামেরার ব্যবস্থা থাকে, প্রযুক্তিগত উন্নত জিনিসগুলো ব্যবহার করা হয় বিশ্ব ফুটবলে। সেখানে ফাঁকি মারার সুযোগ থাকে না, রেফারিরা মানুষ ভুল হতে পারে। তখন যদি সেটা আবেদন করা হয় ক্রিকেটের মতো, এলবিডব্লিউ বা কট বিহাইন্ড বা আপনার ছক্কা বা চার ঠিক মতো হয়েছে কিনা, নানা রকম এগুলো ভিসিআর দেখে, বা স্টাম্পড হয়েছে কিনা, রান আউট ঠিক মতো হয়েছে কিনা, আদৌ সেটা হয়েছে কিনা, সেগুলো যাচাই করার মতো একটা পরীক্ষার ব্যবস্থা থাকে ক্রিকেটে। অথচ ফুটবলে নেই। এটাতে এই জিনিসটা করার জন্য এই যে অক্ষমতা, এটা সম্পূর্ণ দায়ী অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, যার জন্য ফুটবলে, ভারতীয় ফুটবলে আজকে এই অবস্থা। আশা করেন এই অক্ষমতা, এই অপরিমাণ দর্শিতা, এই পরিকাঠামো, একদম জঘন্য পরিকাঠামো একটা ফুটবল খেলার বিষয়ে, সেই দেশ কখনো বিশ্বকাপ দূরের কথা ছেড়ে দিন, বাংলাদেশ পর্যন্ত ভারতীয় টিমকে হারিয়ে দেয়। ইস্টবেঙ্গল মহিলা টিম খেলছে, সেটা তাদের ব্যক্তিগত কৃতিত্ব, বিদেশ থেকে চ্যাম্পিয়ন হয়ে এসছে, চারটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল মহিলা টিম, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। এটা মানে এটা তো সব জায়গায় হচ্ছে না। এটা যে ঘটছে, এটা সত্যি অভাবনীয়। এটা হ্যাটস অফ টু দ্য ওমেন্স ইস্টবেঙ্গল ফুটবল টিম। কিন্তু বাদবাকিগুলোর কথা বলছি, যেগুলোতে হওয়ার দরকার সেগুলো হচ্ছে না। এখন আমি যে কথা বলতে যাচ্ছিলাম, যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, যে কোনো ফুটবল টুর্নামেন্ট একটা ফুটবল ফেডারেশনের আন্ডারে হওয়া উচিত। তার জন্য স্পন্সর তারা আনবে। অক্ষমতার জন্য এই এফএসডিএল এর মতো একটা প্রাইভেট সেক্টর কর্পোরেট সংস্থা শুধু টাকা অর্থের অভাবের জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কোনো সংস্থার তত্ত্বাবধান করতে পারেনি বা করায়ত্ত করতে পারেনি, ক্ষমতা দখল করতে পারেনি। বাধ্য হয়ে এই অক্ষমতার জন্য এরকম প্রাইভেটে তারা টাকা পয়সা ঢেলে দিয়ে এরকম একটা টুর্নামেন্ট চালিয়েছে, যার ফলে যা হয় তাই হয়েছে। এখন যেহেতু এফএসডিএল তাদের স্বার্থে ঘা পড়েছে, তারা 2026 সালে আইএসএল এখনো পর্যন্ত শুরু হয়নি, এতক্ষণ হয়ে যাওয়া উচিত ছিল এতদিনে, এবং টিমের হাফ পথে অন্তত খেলা হয়ে যেত। এই আইএসএলে এখন বাধ্য হয়ে যারা সত্যি করে যারা ভালো ফুটবলার বা ফুটবল টিম ইন্ডিয়ার, ভারতে যারা আইএসএল খেলে, তারা এককাট্টা হয়েছে, তারা আবেদন করেছে, আমরা খেলতে চাই। আমরা সবাই মিলে মিটিং করেছে, প্রচুর মিটিং হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস হয়েছে, আদালত পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা একটা সংবিধান তৈরি করে দিয়েছে, যেটা এফএসডিএল মানতে পারেনি, যার জন্য তারা সরে গেছে। এখন যে পরিস্থিতিটা এখন এসে দাঁড়িয়েছে, যে অবশেষে এই যে এত টানাপোড়েন হওয়ার পরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে অর্থ নেই একটা টুর্নামেন্ট করার, তাহলে এরকম একটা দেশের ফুটবল সংস্থা থাকার কি যুক্তি আছে? থাকা না থাকা তো সমান। আমাকে যে প্রাইভেট সেক্টরতে টাকা এনে যদি একটা টুর্নামেন্ট চালাতে হয়, আর টুর্নামেন্টের পরিস্থিতি যদি এই ধরনের হয়, তাহলে আপনি কি করবেন বলুন, কি বলবেন? তাহলে এইভাবে কি কোনো দেশের ফুটবল উন্নতি লাভ করতে পারে? ডেফিনেটলি পারে না। যেখানে অস্বচ্ছতা, অনৈতিকতা, অদক্ষতা ভরে আছে, সেখানে কোনো খেলাই উপযুক্ত মানে জায়গায় পৌঁছতে পারবে না। যাই হোক, এখন এই 2026 সালে সবাই আমরা অপেক্ষায় আছি কবে আইএসএল হবে। ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো কয়েকটা টিম এখনো পর্যন্ত টাকা দিয়ে খরচা করে তারা প্র্যাকটিস করে যাচ্ছে, আর কিছু টিম তো উঠে যেতে বসেছে, তারা বিদেশিদের ছেড়েই দিয়েছে, তারা ধরেই নিয়েছে যে আইএসএল হবে না।
আদৌ তারা খেলবে কি না, যারা বিগত এতগুলো বছর খেলে এসছে, কোনো কোনো টিম হয়তো চ্যাম্পিয়নও হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলে, তারা পর্যন্ত টিম তারা তুলে নিয়েছে, টিম ভেঙে দিয়েছে, প্র্যাকটিস বন্ধ, তাদের বিদেশিদের ছেড়ে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা ঘটেছে। এখন যেটা শোনা যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যে অবশেষে সাতমুক্তি ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল লিগ। ক্লাব জোট, কিছু ক্লাব মোটামুটি 14-15টা ক্লাবের মধ্যে কিছু ক্লাব, তার মধ্যে ইস্টবেঙ্গল যোগ দেয়নি, হয়তো পছন্দ হয়নি, পরবর্তীকালে হয়তো ইস্টবেঙ্গল যোগ দেবে। তা ইস্টবেঙ্গলকে ছাড়া এরা জোট দিয়ে চেষ্টা করছে যে আমরা সবাই মিলে এই আইএসএলটা করব। এই পর্যায়ে পৌঁছে গেছে ভারতীয় ফুটবলের পরিস্থিতি। এবার ক্লাব জোট, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাদের নিজেদের জেদ ছেড়ে আইএসএল শুরুর নতুন যে মাস্টার প্ল্যান তৈরি করে ফেললো এই শুক্রবার, আজকে সোমবার। তা গত শুক্রবার 2025 সালে তারা একটা মোটামুটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। এক যৌথ ভার্চুয়াল একটা সভা হয়েছে ক্লাবগুলির সঙ্গে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে। যে ক্লাবগুলো জোট করেছে, যে ক্লাবগুলো সদিচ্ছা নিয়ে এগিয়ে এসছে আইএসএলটা বন্ধ করে দেওয়া যাবে না। এবার এই ঠিকঠাক চললে আইএসএল এর কিক অফ আগামী বছরের 5 ফেব্রুয়ারি 2026 সালে হবে। মানে 2025 সালে হওয়ার কথা, চলে গেল 2026 সাল। এটা মোটামুটি এখন ঠিক হয়েছে, তারপরে কি হবে গড নোস। এই যে ক্লাব জোটের দাবি যে তাদের দিকে 13টি ক্লাব রয়েছে, কাটা শুধু ইস্টবেঙ্গল। 14টা টিম খেলবে, 13টা টিম জোট হয়েছে। ইস্টবেঙ্গল এখনও সেই জোটে নাম লেখায়নি, পরে লেখাতে বাধ্য হবে, কারণ ইস্টবেঙ্গলকেও তো আইএসএল খেলতে হবে। ইস্টবেঙ্গল তো টিম এখনও প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। প্রচুর টাকা এবছর ইস্টবেঙ্গল তার স্পন্সর ইমামি কোম্পানি বিগত কতগুলো বছরের কৃপণতা ছেড়ে দিয়ে এবার উদার হস্তে প্রচুর টাকা খরচা করেছে। এবছর ভালো টিম হয়েছে বিগত বছরগুলির তুলনায়। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পজিশনে মোটামুটি ভালো প্লেয়ার এসছে। দু একটা বিদেশি আনা হয়েছে ঠিকই, ওগুলোকে মনে হয় না রাখা হবে, গোল্ডেন শেক করে হয়তো ছেড়ে দেওয়া হবে। তাছাড়া এমনি দেশীয় টিমে যতগুলো প্লেয়ার মোটামুটি নেওয়া হয়েছে যথেষ্ট ভালো, এবং তার ফলও তারা পাচ্ছে। তো এখন 14টা টিমের মধ্যে ইস্টবেঙ্গল বাদ দিয়ে 13টা টিম তারা বলেছে যে আমাদের জোট ঠিক আছে, 13টা ক্লাব আমরা একজোট হয়েছি। এবার তারা গত শুক্রবার, আজকে সোমবার 2025 সাল ডিসেম্বরের গত শুক্রবার রাত পর্যন্ত এই জোটের বাইরে ইস্টবেঙ্গল আছে। আর ফলে ক্লাব জোটের হাতেই লিগের প্রশাসনিক ক্ষমতা থাকলে সেখানে লাল হলুদের ভূমিকা কী হবে সেটা প্রশ্ন। ক্লাব জোট চেয়েছিল যে একটা চিরস্থায়ী শর্ত এই ক্লাবের জোটগুলোকে দিতে হবে, যে তারা এই টুর্নামেন্টটা চালাবে। কিন্তু সংবিধান অনুযায়ী ক্লাবগুলোর হাতে তো কোনো চিরস্থায়ী পার্মানেন্ট একটা লয়্যালটি দেওয়া যায় না। তাহলে তো সেই বিগত বছরগুলোতে যেরকম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন শিখণ্ডী হিসেবে থেকে গেছে, এইরকম চললে এখানে আরও তার পদোন্নতি হবে, আর আরও ভয়ানক পরিস্থিতি, খুব খারাপ দিকে যাবে। তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কোনো ক্ষমতা থাকবে না, তখন ক্লাব জোট যা আছে তাই করবে। তো সেখানে ফুটবল ফেডারেশন, ভারতীয় ফুটবল, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেটাতে রাজি হয়নি। তারা বলেছিল যে সংবিধান অনুযায়ী চিরস্থায়ী হয়তো কোনো সত্তা দেওয়া যাবে না, কিন্তু পুরোপুরি কন্ট্রোলটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে থাকবে। এই নিয়ে টালমাটাল অবস্থা হয়েছিল, যেটা এফএসডিএল মানতে চায়নি। তারা কখনোই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অধীনে কাজ করতে চায়নি। তার কারণও আছে অনেক। অধীনে গেলে প্রফিটটা তাদের কমে যাবে, কারণ তারা এটা একটা ব্যবসায়িক ভিত্তিতেই এই টুর্নামেন্টটা এত বছর চালিয়ে এসেছে।
যাই হোক, এফএসডিএল তো সরে গেছে এবং তাদের একটা কথা ছিল যে কোনো রেলিগেশন থাকবে না। যেরকম টিম খেলছে সেরকম 14টা টিম বছর পর বছর 14টা টিমই খেলবে। এটা তো হতে পারে না। একটা টিমের গঠনতন্ত্র এটা বলে না। একটা ফুটবল টুর্নামেন্টকে যথেষ্ট ভালো একটা চেহারা দিতে গেলে তোমাকে রেলিগেশন থাকতে হবে। না হলে তো একটা ক্লাসে কোনো স্কুল বা কলেজে কোনো ক্লাসে 50 জন যদি পাস করে যায় তাহলে তো ফাটাফাটি ব্যাপার, কেউ ফেল করেনি। এটা তো হতে পারে না। সবাই তো ফার্স্ট হবে না, সবাই তো ভালো স্টুডেন্ট কখনোই হতে পারে না। যাই হোক, হোয়াট এভার লাইক দ্যাট, তা আমি সে কথাটাই বলতে যাচ্ছি। যেমন ইপিএল আমরা জানি, ওয়ার্ল্ড ফুটবলে ইপিএল একটা ভালো টুর্নামেন্ট, প্রচুর বিদেশি ফুটবলার সেখানে খেলে, বিদেশি বিশ্বকাপরা খেলে সেখানে, উন্নত ধরনের ইপিএল। সারা বছর বিভিন্ন টুর্নামেন্ট হয় অল ওয়ার্ল্ড বেসিস। তো তাদের ক্লাবগুলো, সেখানে একটা ব্যাপার হচ্ছে কি, তাদের ক্লাবগুলো কিন্তু ওই ইপিএল টুর্নামেন্টটা নিজেদের পয়সা ঢেলে চালায়, যেটা এবছর আইএসএল ভারতে হতে যাচ্ছে বা এই ধরনের একটা প্রস্তাব নেওয়া হয়েছে। ইপিএল মডেলই ক্লাবদের হাতে প্রশাসনিক ক্ষমতা ফিরে, মানে ক্ষমতাটা দিয়ে এবার থেকে এই লিগ হবে আইএসএল। ক্লাবগুলো যে দুটো শর্ত দাবি করেছিল সেই দুটো শর্ত ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন মেনেছে, কিন্তু একটু ঘুরিয়ে মেনেছে। এই কল্যাণ চৌবের তত্ত্বাবধানে যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, সেটা কীরকম মেনেছে কল্যাণ চৌবের নেতৃত্বাধীন ফেডারেশন? লিগ আয়োজনের প্রশাসনিক বোর্ডে ক্লাব জোটের প্রতিনিধি বেশি থাকবে। এই ক্লাব জোটের প্রতিনিধি বেশি থাকবে, অর্থাৎ লিগের কর্পোরেট অটোনমি ক্লাবগুলোর থাকবে। তবে সংবিধান বিরোধী হওয়ায় এই ক্লাবগুলোর যে চিরস্থায়ী নীতি মানেননি ফেডারেশন, একদম চিরস্থায়ী পার্মানেন্ট যে একটা সত্তা দিতে হবে, সেটা কিন্তু সংবিধানকে দেখিয়ে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অল ইন্ডিয়া ফেডারেশন ক্লাব জোটগুলোর এই চিরস্থায়ী সত্তাগুলো চায়নি, দিতে চায়নি, সেটা মানেনি। সেটা তার ফলে কি হয়েছে, তার বদলে 20 বছরের লিগ সত্ত্ব এই ক্লাব জোটগুলোকে দেওয়া হয়েছে। মানে 20 বছর পর্যন্ত তোমরা, এটা যেটা লিজ সিস্টেম বলে, লিয়ন সিস্টেম বলে, যেটা নির্দিষ্ট বছর পর্যন্ত তোমাকে আমি ছেড়ে দিলাম তোমার হাতে ক্ষমতাটা, তারপরের বছর আবার সেটা রিনিউ হবে। যে 20 বছর পর্যন্ত এই ক্লাব জোট তারা তাদের ক্ষমতা দিয়ে এই আইএসএলটা করতে পারবে 20 বছর। নট এ শর্ট টাইম, যথেষ্ট ভালো সময়, ভালো বছর, অনেকগুলো বছর তারা হাতে পাবে। এইভাবে যদি তারা চালিয়ে যেতে পারে, তাতে যদি দেখা যায় যে বিগত বছরগুলি যেগুলো আমরা অদক্ষতা দেখেছি, মানে অপরিমাণদর্শিতা, অনেক ভুলচুক দেখেছি আইএসএলে। সবচেয়ে বড় কথা, রেফারিং সিস্টেম জঘন্য থেকে জঘন্যতম হয়েছে। বিদেশি ফুটবলাররা, বিদেশি কোচরা পর্যন্ত সমালোচনা করেছে। সেটা থেকে যদি এরা ভালো করতে পারে বেটার, তাহলে হয়তো সেটা পরবর্তীকালে মানে হয়ে যেতে পারে, যাকে বলে রিনিউ হতে পারে। তো পাশাপাশি এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নতুন একটা সংবিধান মেনে এই লিগে থাকছে অবনমন, যেটা মেন ফ্যাক্টর। রেলিগেশন না থাকলে সেই লিগের কোনো বৈধতা থাকে, মর্যাদা থাকে, একটা স্বচ্ছতা থাকে না। অবশ্যই রেলিগেশন থাকবে। পাস ফেল যদি না থাকে তাহলে তো সেটা একটা ব্যাপারটা কীরকম একটা হয়ে যাচ্ছে না, হজরবল। যাই হোক, এখন এই ব্যাপারটা একটা, যেটা এতদিন ধরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন করতে চেয়েছিল, সেটাই হবে। সেটা হচ্ছে কি, যে এই বছর 2026 সালে যদি হয়, আমি বলছি না হবে, যদি হয়, তাহলে অবনমন বা রেলিগেশনটা থাকবে। যে টিম সবচেয়ে লিগ টেবিলে লাস্টে থাকবে তাকে নেমে যেতে হবে। তার জায়গায় ওই দ্বিতীয় ডিভিশন বা প্রথম ডিভিশনের যে আই লিগ হয়, সেটা চ্যাম্পিয়ন যারা হবে
প্রথম ডিভিশনেই হবে, কারণ সেকেন্ড ডিভিশন যে আই লিগটা হয়, সেকেন্ড ডিভিশন যে চ্যাম্পিয়ন হয় সে ফার্স্ট ডিভিশন আই লিগে উঠে আসে, আর আই লিগের চ্যাম্পিয়ন রেলিগেশন প্রথা অনুযায়ী আইএসএলে উন্নীত হয়, প্রমোশন পায়। আর ডিমোশন হয় এই আইএসএলের লিগ টিমের একদম শেষের পয়েন্টে যে সবচেয়ে কম তার ডিমোশন হয়, সে নেমে যায় পরবর্তী লিগ টুর্নামেন্টে। এবার যেটা হচ্ছে যে তবে অবলম্বনে পড়া ক্লাবের বড় আর্থিক ক্ষতি হবে না, এটা একটা ভালো দিক। ইপিএলের নিয়মে তাদের প্যারাশুট পেমেন্ট 2% হারে ক্ষতিপূরণ দেবে আইএসএল সেন্ট্রাল ফান্ড, এটা একটা ভালো দিক। যে টিমটা নেমে যাবে তাহলে তার কি হবে, সে তো যাই হোক ফল খারাপ করতে পারে, কিন্তু তারাও তো অনেক খরচা করে একটা অনেক বিদেশিকে দিয়ে কোটি কোটি টাকা খরচা করে অনেক বিদেশি দিয়ে টিমটা করেছিল, তাদের কোনো আর্থিক ক্ষতি অন্তত হতে দেবে না, এটা একটা ভালো টিম, অন্তত টিমটা বেঁচে থাকবে। না হলে আপনি দেখুন আজ থেকে 5 থেকে 10 বছর আগেকার যে টিমগুলো ছিল, ফেডারেশন কাপ যখন খেলা হতো, গোয়ার অনেক টিম নেই, কেরালার অনেক টিম নেই, জগদীশ কাটলমিন্স ফাগওয়ার, কেরালা পুলিশ, তারপরে আপনার ডেম্পো স্পোর্টস, চার্চিল ব্রাদার্স, এরা আজকে প্রায় নিবু অনেক টিম উঠেই গেছে। কষ্ট লাগে, কারণ এইসব টিমের খেলা আমি অন্তত আমার কলেজ জীবনে দেখেছি, ফেডারেশন কাপ যখন কলকাতায় হতো। তো যাই হোক, এইগুলো যাতে এই ধরনের আর না হয়, কোনো টিম যেন বন্ধ হয়ে না যায়, অন্তত ফুটবলটা বেঁচে থাকুক। ভারত বিশ্বকাপ খেলবে কি না খেলবে সেটা বিরাট প্রশ্ন, না হলে মেসিকে এনে প্রায় টোটাল 3টা রাজ্যে তাকে ভ্রমণ করিয়ে না খেলিয়ে 150 কোটি টাকা মতো খরচা হয়েছে, আর তাতে কি লাভ হয়েছে ভারতের ফুটবলে বলতে পারবো না। মেসিকে দেখতে গিয়ে এই যে হ্যাংলামো বা এই যে উন্মাদনা হয়েছে, বিশেষ করে কলকাতার কথাই বলি, নেতা মন্ত্রী তার গায়ে হামলে পড়ছে, গায়ে হাত দিচ্ছে, জড়িয়ে ধরে সেলফি তুলছে, এতে ভারতীয় ফুটবলে, বাংলার ফুটবলে কি উপকার হলো আমি বলতে পারবো না। আমি একটু মূর্খ মানুষ, সেটা ভারতীয় যারা সত্যি করে সুবুদ্ধি সম্পন্ন ক্রীড়াপ্রেমিকরা তারাই এটা বিচার করবে। মেসি নো ডাউট ক্লাস 1 ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড, দ্যার ইজ নো কোয়েশ্চেন টু ডাউট, কিন্তু এইভাবে মেসিকে এনে লাভটা কি হলো? খালি মেসিকে দেখার জন্য? তাতে কি ভারতীয় ফুটবলের এই যে এত কোটি টাকা নষ্ট হলো? ইন্টারকাসির মালিক বাজাজ সাহেব তো বলেছে, আমাকে যদি টাকাটা দিত আমি এরকম অনেক মেসি তৈরি করে ফেলতাম, টাকাটা ভারতীয় ফুটবলের কাজে লাগতো। এত কোটি টাকা মাঝখান থেকে মেসির কি হলো? মেসি কিছু টাকা কামিয়ে নিয়ে গেল, যেটা ওই 90-100 কোটি টাকার মতো। যাই হোক, হোয়াট এভার লাইক দ্যাট, এগুলো তো হতেই থাকবে, আমাদের হ্যাংলামও থাকবেই বরাবর, তাতে কিছু যায় আসে না, এইভাবেই চলছে, পরম্পরা এইভাবে চলছে, চলতেও থাকবে। আচ্ছা, যে কথাটা আমি বলছিলাম যে এই যে ইপিএলের ধাঁচের নিয়মে যে এই যে প্যারাশুট পেমেন্টটা করা হবে, এবার আচ্ছা যদি 2026 সালে যদি ইন্ডিয়ান ফুটবল লিগ বা আইএসএল হয়, তাহলে যে টিমটা রিলিগেশনের আওতায় পড়বে বা নেমে যাবে পরের ডিভিশনে, সেই টিমটাকে অন্তত 2% হারে ক্ষতিপূরণ দেবে আইএসএল সেন্ট্রাল ফান্ড। কাপ জোট মেনে নিয়েছে বছরে 1 কোটি টাকা করে একটা স্ট্যান্ডার্ড পার্টিসিপেশন, এই পার্টিসিপেশন ফি দেওয়ার ব্যাপারে, এই পার্টিসিপেশন ফি ক্লাব জোট 1 কোটি টাকা করে দেবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। এই টাকা লিগের সেন্ট্রাল অপারেশনাল বাজেটে দেখানো হবে, এটা একটা ভালো ব্যাপার হয়েছে, একটা স্বচ্ছতা অন্তত এই পর্যন্ত থাকবে, এটুকু আশা করা যায়। কর্পোরেট পার্টনারের জন্য 30 থেকে 40%
30-40% শেয়ার ছেড়ে রাখা হচ্ছে সূত্রের খবর। আর এই পার্টনার জোগাড় করার দায়িত্ব নিয়ে কাজেও নেমে পড়েছে ক্লাব, এই জোটটা 13টা ক্লাবের জোট। আমি ইস্টবেঙ্গলকে বাইরে রেখেই বলছি, কারণ এখন পর্যন্ত ইস্টবেঙ্গল বাইরেই আছে। 14টা টিমের মধ্যে 13টা টিম জোটে আছে। আশা করা যায় ইস্টবেঙ্গল আসবে, কারণ ইস্টবেঙ্গল আইএসএল খেলবে, এটা নো ডাউট। সব ক্লাবের আর্থিক অবস্থা মোহনবাগানের মতো মজবুত নয়, এটাও ঠিক কথা। তাই লিগের বাজেট 3 ভাগে 1 ভাগ করে দেওয়া হয়েছে। এই যে এফএসডিএল বিগত বছরগুলি যে চালিয়ে গেছে, এফএসডিএল এর সময়ে লিগের বাজেট ছিল 200 কোটি টাকা, নট এ ম্যাটার অফ জোক। এবার তা কমে হচ্ছে 70 কোটি টাকা, 1,30 লাখ মতো মোটামুটি কমে যাচ্ছে। প্রচুর টাকার খেলা হয়েছে, অযাচিত অনিয়মিক এত টাকার হওয়া একটা টুর্নামেন্ট চলানো উচিত হয়নি। ব্যক্তিগতভাবে কিছু ফুটবলার, কিছু সংস্থা লাভবান হয়েছে ঠিকই, কিন্তু আইএসএল ফুটবলে সেরকম এখন পর্যন্ত কোনো উন্নতি হয়নি। যেগুলো আমি আগেই বললাম আপনাদের, পরিকাঠামোগতভাবে, প্রথাগতভাবে, সিস্টেমেটিকভাবে অনেক জালিয়াতি দেখা গেছে, দুর্নীতি দেখা গেছে, অদক্ষতা, অক্ষমতা দেখা গেছে। ভালো রেফারিং তার মধ্যে 1 নম্বর। এত জঘন্য রেফারিং সারা ওয়ার্ল্ডে নেই। এতে ভারতের বদনাম হয়েছে বিদেশি ফুটবলারদের কাছে, বিদেশি কোচদের কাছে। সংবাদ মাধ্যমে ইচ অ্যান্ড এভরি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ছড়িয়ে গেছে ভারতে আইএসএল হচ্ছে ফুটবলের রেফারিংয়ের এই দৈন্য দশা। এর মধ্যে অনেক রেফারির এই অদক্ষতা দেখে মনে হচ্ছে তারা জীবনে কোনদিন ফুটবলের জানে কিনা সন্দেহ আছে। লবির জ্বরে মাঠে নেমে বাঁশি ধরার সুযোগটা তারা পেয়েছে। যাই হোক, সেগুলো আমাদের দেশের ক্যাটাগরি অনুযায়ী ঘটেছে। এবার যেটা বলছিলাম যে 200 কোটি থেকে নেমে এসছে 70 কোটি টাকা বাজেট আইএসএল এর। টিভি সম্প্রচার যেটা হবে, টেলিকাস্ট হবে, টিভি টেলিকাস্টটা সেই সংস্থার জন্য এই এফসিডিএল যেটা করতো, মানে এফএসডিএল যেটা দিত, এই এফএসডিএল খরচা করতো প্রায় দেখুন 78 কোটি টাকা, 78 crore rupees এই ব্রডকাস্টিং, টিভি সম্প্রচার, খেলা যারা দেখাবে তাদের পেছনে খরচা করত। খরচাটা যথেষ্ট বেশি আমাদের মতো একটা গরিব দেশের পক্ষে। যে গরিব দেশের পক্ষে এত টাকা খরচা করে মেসি লোককে অন্তত প্রায় 100 কোটি টাকা মেসিকে রোজগারের ব্যবস্থা করে দিয়েছে। কে বিচার করবে? সবাই তো হামলে পড়ার মধ্যেই পড়ে। যাই হোক, এইবার এই সম্প্রচার যে হবে টিভি, যাকেই টিভি দিক, সে স্টার স্পোর্টস পাক বা ESPN পাক, যেই পাক না কেন, তো এদেরকে এবার যে দেওয়াটা হবে সেটা দেওয়া হবে 22 কোটি টাকা। ঠিক আছে, এটা নর্মাল। এবার কমছে প্রাইজ মানিও। সব রাজ্যের সরকারের কাছে অনুরোধ জানানো হচ্ছে যে ম্যাচ আয়োজন যাতে স্টেডিয়াম এবং ফ্লাড লাইট ভাড়া কিছুটা করে কমানো যাতে হয়। সব রাজ্য সরকারকে দায়িত্বটা নিলে ভালো হয়। টাকাগুলো, অর্থগুলো আমাদের মতো গরিব দেশ, এখনও প্রায় ধরুন 70%, 75% মানুষ দারিদ্র সীমার নিচে। ওদের ছেলেমেয়েরা অধিকাংশই পড়াশোনা করতে পারেনি, সুযোগ নেই, দুবেলা দুমুঠো রোজগারই করতে পারে না, খেতে পায় না, পড়াশোনা করবে কোথা থেকে? সেই দেশে এইরকম জাঁকজমক বিলাসিতা একদম মানায় না। তাই নাহলে বিশ্বকাপে ভারতের মতো একটা 140 কোটি দেশ সুযোগ পায় না কেন? ভালো প্লেয়ার তুলতে পায় না কেন? স্বচ্ছতা নেই বলে। আর ভারতের থেকে ছোট দেশ পশ্চিমবঙ্গেরও 3 ভাগ 1 ভাগ, তারা বিশ্বকাপে
কোয়ালিফাইং করছে। চ্যাম্পিয়ন হওয়ার কথা বলছিলাম, আমি অংশগ্রহণ করার মতো ক্ষমতা তাদের হয়েছে, কোয়ালিফাই তো করেছে বিশ্বকাপের মতো ফুটবলে যোগদান করার। তারা কি করে পারছে? তফাৎটা এখানে। এই আলোচনা করতে অনেক সময় লাগে। যাই হোক, যে কথাটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম যে 2026 সালের আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ যে ফুটবল, সেটা পরিস্থিতিটা কোথায় গিয়ে এখন দাঁড়াচ্ছে। এবার দেখুন, যেটা মোটামুটি অনুরোধ জানানো হয়েছে ক্লাব জোটের পক্ষ থেকে যে যেসব রাজ্যে ফুটবল খেলা হবে তাদের স্টেডিয়াম ভাড়া এবং ফ্লাড রেটের ভাড়া যেন একটু কমানো হয়, তাহলে কিছুটা পয়সা অন্তত সাশ্রয় হবে। এটা ভালো দিক, ভালো প্রপোজাল। আর একটা কথা হচ্ছে যে চলতি মরশুমে না হলেও পরের মরশুম থেকে টিম গঠনের স্যালারি ক্যাপ কমানো হচ্ছে, করা দরকার ছিল এটা। যারা বড়লোক, বিত্তশালী, অর্থের দাপট আছে, মোহনবাগানের মতো, সঞ্জীব গোয়েঙ্কার মতো শিল্পপতি, তার হয়তো এক ধাপ এগিয়ে থাকবে, তবে বাদ বাকি সব ক্লাব তো তা নয় না। সব ক্লাবের তো আর্থিক শক্তিটা এক নয়। এটা অসম লড়াই, বৈষম্যতা আসে, একটা ডাইভার্সিটি দেখা যায়। সেটা তো ডিসক্রিমিনেশন যাকে বলে, একটা বৈষম্য, আর্থিক বৈষম্য। সব টিমেরকে সমানভাবে একটা জায়গায় সুযোগ দেওয়া উচিত। আচ্ছা, আমার টাকা আছে বলে আমি দাদাগিরি করে গেলাম, আর যে টিমগুলো ফুটবল খেলার লক্ষ্যে এসছে আশায়, তাদের অর্থের জন্যই বলে পদে পদে তাদেরকে অপদস্থ হতে হয়েছে, সেটা যেন না হয়। এই যে পরিকল্পনাগুলোর কথা বললাম আমি, আপাতত যদি এটা হয় মোটামুটি একটা স্বচ্ছতা থাকবে, এইটুকু আশা করা যায় টিল নাও। আর যেটা হচ্ছে যে মোহনবাগান এখন প্রায় 35 কোটি টাকা সরকারিভাবে খরচ করলেও দিল্লি টিম গঠনে 7.5 কোটির বেশি করতে পারেনি। শুধু দিল্লি নয়, অনেক টিমই আছে এরকম, অর্থের শক্তিরা ততটা সকলে তো নাও থাকতে পারে, এবং দিল্লি তা পারেনি। দিল্লি যতটুকু খরচা করেছে, আপনার ধরুন 7.5 কোটি টাকার বেশি এই পর্যন্ত খরচা করতে পেরেছে, আর মোহনবাগান প্রায় 35 কোটি টাকার মতো খরচা করতে পেরেছে, অলরেডি করে দিয়েছে। ফলে টিমগুলির মধ্যে একটা শক্তির তারতম্য ঘটে। সেটি তো বলছিলাম আপনাদের, বড় লোকের ছেলেদের দাপট আর একটা মেধাবী, আর্থিক দৈন্যতা, আর্থিক দিক দিয়ে দুর্বল বাড়ির মেধাবী ছাত্রের যা পরিস্থিতি হয়, এটাও ঠিক তাই। অর্থের জন্য অনেক সময় অনেক জায়গায় পার পেয়ে যাওয়া যায়, আর মেধা থাকলেও অর্থ নেই, সেরকম পরিবারের ছেলে মেয়েদের অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হয়। এটা আমাদের দেশে বেশি হয়। বিদেশে হয়তো স্পন্সরের ব্যবস্থা থাকে, স্কলারশিপের ব্যবস্থা থাকে, আমাদের দেশে গা জড়ি ব্যাপারটা বেশি তো থাকে না, যার ফলে সমস্যাটা এই ধরনের হয়ে যায়। এবার 29শে ডিসেম্বর ক্লাব জোট আলোচনায় বসে লিগ শুরুর একটা সবুজ সংকেত দিলেই তা জানানো হবে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে। তারপরে দেশের সলিসিটর জেনারেল আইএসএল এর নতুন ফরম্যাট অনুমোদন করতে সুপ্রিম কোর্টের কাছে একটা আবেদন জানাবে, যেটা নিয়ম অনুসারে। ফেডারেশন কর্তাদের আশা, মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কর্তাদের আশা যে এই ফরম্যাটে সুপ্রিম কোর্ট অবশ্যই অনুমোদন জানাবে দেশের ফুটবলের স্বার্থে। দেখুন, কেস কাচারি হয়েছে, সুপ্রিম কোর্টও চাইছে, কিন্তু সুপ্রিম কোর্ট একটা কমিটি তৈরি করে দিয়েছে। সুপ্রিম কোর্ট অনেক সাহায্য করেছে ফরম্যাট তৈরি করতে, যাতে আইএসএলটা অন্তত উঠে না যায়, স্বচ্ছভাবে যেন আইএসএলটা হয়। সুপ্রিম কোর্ট মদত করেছে, সুপ্রিম কোর্ট সদর্থক রায় দিয়েছে ভারতীয় ফুটবল উন্নতির জন্য এই আইএসএল টুর্নামেন্টটা যাতে হয়। আশা করি এটা তো সুপ্রিম কোর্ট রায় দেবে। দেখা যাক, এই আশা নিয়ে আমরা বাঁচি, চাষা আশায় বাঁচে। আমরাও চাই আইএসএল হোক,
আবার একটা ধুমধাম একটা টুর্নামেন্ট হোক, ফাটাফাটি হোক, এবং যাতে কোনো শুনতে না হয় যে রেফারিরা ঘুষ খেয়ে একটা বিশেষ টিমকে হারিয়ে দিচ্ছে আর একটা বিশেষ টিমকে জিতিয়ে দিচ্ছে, এই অপবাদটা আর এই একটা সমালোচনা, বদনাম যেন শুনতে না হয়। আশা করব এবার থেকে অন্তত রেফারিংটা ভালো হবে, পরিকাঠামো উন্নতি হবে, এই আশা রেখেই আমরা ভারতীয় ক্রীড়া প্রেমিকরা অন্তত এই ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলটার দিকে আমরা তাকিয়ে আছি। আশা করি হবে, বলছে তো 5ই ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাওয়ার কথা, তবে না চলে বিশ্বাস নেই। এই অপেক্ষায় থাকি আমরা, এই বিশ্বাস নিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার মাই ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দে।